আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা কিভাবে এবার চাপ দেবে। সার্জিও গোর ফিরে এসছেন, ওখানে রয়েছেন ব্রেট ক্রিস্টেনসেন। সার্জিও গোর ফিরে এসে তারপর যে সমস্ত রিপোর্ট ট্রাম্পকে দিয়েছেন, সেই রিপোর্ট ট্রাম্প তো অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগান্বিত যে আমাদের দেশ এইভাবে আর একটা দেশকে শেষ করে দিয়েছে একটা ভুল বার্তার উপরে। এখন তাহলে আমাদের দোষ যখন আমাদেরই শোধরাতে হবে, যেটা এর আগেও আমি বলেছি। সব থেকে কড়া যে বার্তাটা যেটা আবার বাংলাদেশের প্রতি যেতে চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে এফএটিএফ এর আন্ডারে ফেলে দেওয়া। এখনই ব্ল্যাক লিস্টেড করবে কিনা বুঝতে আমি জানি না। এফএটিএফ এর দুটো লিস্ট আছে, একটা হচ্ছে গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। এই এফএটিএফ এ মাঝে মাঝেই এই পাকিস্তান ঢোকে, আবার পাকিস্তান ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে গ্রে লিস্টে চলে যায় এই টেরোরিজমের জন্য। এখানেও বাংলাদেশে সেই একই কাণ্ড ঘটবে টেরোরিজমের জন্য, এবং একটা শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দেওয়া এবং যত আপনার আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলোকে লাটে তুলে দেওয়ার জন্য এই গ্রে লিস্ট আর ব্ল্যাক লিস্ট। আমি জানি না গ্রে লিস্টে ফেলবে না ব্ল্যাক লিস্টে ফেলবে, তবে ট্রাম্প যখন শুরু করেছেন তখন আমার মনে হয় ব্ল্যাক লিস্টেই যাবে। আপাতত ব্ল্যাক লিস্টে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ইরান, মায়ানমার, আর একটা কোন দেশ আছে যেন, তিনটে দেশ আছে ব্ল্যাক লিস্টের মধ্যে। পাকিস্তান আগে ছিল, পাকিস্তান এখন বেরিয়ে গিয়েছে। আবার যেদিন দরকার ফুরিয়ে যাবে সেদিনকে আবার ব্ল্যাক লিস্টে করে দেবে। এবার ব্ল্যাক লিস্ট হওয়ার মানে কি আগে দেখে নিন যে ব্ল্যাক লিস্টে কি আছে। ব্ল্যাক লিস্ট বলছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফ মেনটেন্স টু প্রাইমারি ওয়ার্নিং লিস্ট টু প্রোটেক্ট দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। The blacklist high risk jurisdiction subject to call for action, and the grey list jurisdiction under increased monitoring. এবার আপনারা এখানে দেখে নিন, যদি আপনাদের কৌতূহল থাকে আপনারা এটাকে পজ করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে গ্রে লিস্টে কি কি শর্ত আছে এবং ব্ল্যাক লিস্টে কি কি শর্ত আছে। আমি মর্মার্থ আপনাদের বলে দিচ্ছি। ব্ল্যাক লিস্ট যদি হয়ে যায়, ব্ল্যাক লিস্টেড কান্ট্রি হিসেবে বাংলাদেশ যদি পড়ে যায়, তাহলে ডলারে কোনো কাজই করতে পারবে না। ডলার বলে যে একটা বস্তু আছে সেটা কাগজ হয়ে যাবে, মানে ডলারটা নিষিদ্ধ করে দেবে, যেটা পাকিস্তানকে মাঝে মাঝেই করে টাইট মারার জন্য। এখন ডলার হচ্ছে কি আন্তর্জাতিক একটা মুদ্রা। আপনার কাছে 20 বিলিয়ন 40 বিলিয়ন 600 বিলিয়ন ডলার আছে, কিন্তু ডলারটাকে আমেরিকা বাতিল করে দিল, তার কারেন্সি সে বাতিল করে দিল, এই দেশের জন্য বাতিল। সুইফট ক্লোজ করে দিল। সুইফটে বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন দেশের রয়েছে, বাংলাদেশের যে জানলাটা আছে, উইন্ডো আছে, উইন্ডোটাকে ব্লক করে দিল। তাহলে আপনাদের কি অবস্থা হবে? এইটার কিন্তু একটা আভাস সার্জিও গোর তারেক রহমানকে দিয়ে এসেছিলেন, একটা লম্বা কাগজের লিস্ট দিয়েছিলেন। সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আজকে আমি জানতে পারলাম, গত পরশু দিনের যে বৈঠকটা ছিল, যে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভাল, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের প্রমোদ কুমার
মিশ্রা, পিকে মিশ্রা, তাদের উপস্থিতিতে যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন কি চিঠিটা উনি দিয়েছেন। সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইসিটি নামে কি একটা বানিয়েছে না, হ্যাঁ, একটা ঢপের চপ, ওইটাকে বাতিল করতে হবে এবং ওইখানে যত মামলা আছে এবং ফলস মামলা, আওয়ামী লীগের যত কর্মী এবং শেখ হাসিনার ওপরে সেই মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তারেক রহমান সরকার তো থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্য কোনো গভর্নমেন্ট যে ফর্ম করবে তার পথটাও একদম মেরে দিচ্ছে ব্ল্যাক লিস্ট অথবা গ্রে লিস্ট। কারণ দেশ চালাতে গেলে তো টাকার দরকার, আর টাকা যদি না থাকে তাহলে দেশ চলবেই করে, খাদ্য পানীয় জল এই সমস্ত আসবেই করে। এদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আবার একটা গন্ডগোল লেগেছে। $13.38 বিলিয়ন ওইটাতে লগ্নি করেছিল রাশিয়া। তার 90% অর্থ দিয়েছিল রাশিয়া এবং 10% অর্থ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এবার সেই অর্থ তো ইউনুসের সময় থেকে তো আর অর্থ দেওয়া হয়নি। ইতিমধ্যে হয়েছে কি, স্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে। যদিও তখন রাশিয়ার ওপরে স্যাংশন ছিল, অর্থ দিতে পারতো না, তাই রাশিয়া একটা বিকল্প পথ বলেছিল যে ভারতের রুপিতে আমাদেরকে শোধ করো। এটা একটা মেকানিজম যেটা রাশিয়ার সঙ্গে আছে, বিশ্বের আরো 20টা দেশের সঙ্গে আমাদের আছে, যে রুপিতে ট্রেড। কালকে যদি চায়নার সঙ্গে আমাদের হয়ে যায়, রুপি আর ইয়েনে যদি ট্রেড আমরা মেকানিজম করে দিই, তাহলে ডলারকে এড়িয়ে গিয়ে আমরা রুপি আর এতে চাইনিজ এতে কারেন্সিতে আমরা ব্যবসা করতে পারবো। তার জন্য মেকানিজম দরকার। সেই মেকানিজমটা কিন্তু বাংলাদেশে করা আছে, সোনালী ব্যাংক এবং বোধহয় এক্সিম না কি একটা ব্যাংকে একটা করা আছে, এই মেকানিজমটা করা আছে। রাশিয়া বলেছে এই মেকানিজমের আন্ডারে আপনারা ভারত থেকে আপনারা রুপি কিনুন, রুপি কিনে আমাকে রুপিকে ট্রান্সফার করুন। আপনি যদি ডলারে না দিতে পারেন, কারণ দেখাচ্ছে ডলার আমি দিতে পারছি না, তা ডলার যদি না দিতে পারো তাহলে বিকল্প পথ কি? বিকল্প পথ আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ওখানে মেকানিজম করা আছে। শেখ হাসিনার সময় এটা হয়েছিল যে ডলার যদি সংকট হয় তাহলে রুপিতে ব্যবসা হবে এবং টাকা, রুপি আর টাকা এইটাতে ব্যবসা হবে। রুপি দিয়ে টাকা দিয়ে রুপি নিলেন, সেই টাকা রুপিটা নিয়ে আপনি সোজা রাশিয়ার যে ব্যাংক আছে, রাশিয়ার ব্যাংকে বাংলাদেশই আছে, তাহলে বাংলাদেশে রাশিয়া একটা ব্যাংক একটা বাংলাদেশে একটা স্থাপন করে দেবে, রাশিয়া দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। তুমি যখন থার্ড কান্ট্রি থেকে নিচ্ছ, তারপরে তোমার মেকানিজম আছে, তাহলে রাশিয়ার মেকানিজমটা করতে হয়। রাশিয়া তাহলে ওখানে একটা ব্যাংক করে নেবে যেখানে রুপিটা ওদের কারেন্সিতে ট্রান্সফার হয়ে যাবে। এখন এইটা নিয়ে টালবাহানা তারেক রহমান সরকার করছে, কিন্তু কোনো উচ্চ বাচ্চা আপনাদের কাগজে কিন্তু নেই। পায়রা রূপপুর কেন্দ্র যে কোনো দিন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেভাবে যাচ্ছে, মানে আপনাদের সরকার যেভাবে চলছে, টাকা দেবে না, আর ভারতের থেকে তো রুপি কিনবেই না, কারণ ভারত হলো গিয়ে প্রধানতম শত্রু। শত্রুবোধ থেকে তারা রুপি টুপি নেবে না,
তাদের এখানে কারেন্ট যদি অফ হয়ে যায়, রূপপুর কেন্দ্র পারমাণবিক কেন্দ্র যদি বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যাবে। আমরা অন্ধকারে থাকবো। ওই ভুট্টো যেরকম বলেছিল না, ঘাস খাएंगे पर পরমাণু বোমা বানাएंगे। আর আমরা ঘাস খেয়ে থাকবো, আমরা কেরোসিন জেলে থাকবো, আমাদের ইন্ডাস্ট্রির দরকার নেই, আমরা এভাবেই চালিয়ে যাব। এটা হচ্ছে বাংলাদেশের এখন আর কি মানে অবস্থা। তো দুটো প্যাচে বাংলাদেশ পড়েছে। এক হচ্ছে রাশিয়া ঠিক এই সময় চেয়ে পাঠিয়েছে আপনার টাকাটা, যদি টাকা না দাও তার রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ, তার মানে বিদ্যুৎ ব্যবস্থায় একটা ব্যাপক ধস। আর দুই হচ্ছে অবিলম্বে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উপরে এবং সাংবাদিক, যারা লেখক সাংবাদিক, যে সমস্ত ফলস মামলায় যাদেরকে ওই কোর্টে লাগিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, হ্যান ত্যান, যাবজ্জীবন, যা খুশি তাই করেছে, অবিলম্বে সেগুলোকে তুলে নিতে হবে। যদি না তুলে নেন, তারেক রহমানকে সেই চিঠিটা দিয়ে এসছে। তারেক রহমান বলেছেন আই উইল লুক ইনটু ইট। তো তারেক রহমান কি এখন ওখানে লুক ইনটু ইট করবেন তো আমি জানি না। তো তারেক রহমান সরকারকে ব্যবস্থা নিতেই হবে। আর যদি না নেন, তাহলে পরে বিশ্বজুড়ে ডলারের যে আপনার রমরমা ব্যবসা, সেই ব্যবসায় আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ডলারটা হয়ে যাবে আপনার কাগজের টুকরো। সুতরাং ভেবে নিন আপনারা কি করবেন। আমি বলেছিলাম যে এই অবস্থা থেকে বাঁচতে গেলে জয় শ্রীরাম বলে একদম মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন, তাহলে তিনিই বাঁচাতে পারেন, তিনিই এখনো বাঁচাতে পারেন, একমাত্র তিনি। আর না হলে পরে আপনারা প্রথম তো তারেক রহমানের গদি উল্টাবে, দ্বিতীয় হচ্ছে গদি উল্টারে কোনো সরকার স্থাপন হবে না, তৃতীয় হচ্ছে শেখ হাসিনা তাল টুকতে টুকতে তখন ঢুকে যাবেন। তার উপরে কোনো সরকারই যদি পড়ে যায়, তাহলে কোথায় মামলা, কোথায় কি? একে বলে চাপের নাম বাবাজি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশে আর কোনোদিন হাসিনা এবং তার মাফিয়াদের জায়গা হবে না। এই যে শেষ কথা বলে রাজনীতিতে যেমন কিছু নাই, শেষ কথা বলে কূটনীতিতেও তেমন কিছু নাই, মানে এই দেশের সঙ্গে আমার আর সম্পর্ক হবে না, আর কোনোদিন এর মাটিতে জায়গা হবে না, এ ধরনের বক্তব্য আসলে ফেসবুক স্ট্যাটাসে যত ভালো মানায়, আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ, রাজনীতি, কূটনীতি সব পাল্টে গেলে কিভাবে পরিস্থিতি পাল্টে যায় সেটা তো তারেক রহমানের চেয়ে ভালো কারো জানার কথা না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটা সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখা এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার অনুষ্ঠানটা শেষ করার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে এমন একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে সেটাকে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের অত্যন্ত কঠোর বার্তা বলবো নাকি ক্ষুব্ধ, গভীরভাবে ক্ষুব্ধ একটি বার্তা বলবো সেটা বলা মুশকিল। কারণ কড়া বার্তা বলার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, প্রশ্ন জাগে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সরাসরি চিঠি না দিয়ে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি চিঠি না দিয়ে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি না দিয়ে, কিংবা সবচেয়ে প্রাথমিক এবং সঙ্গত যে কূটনৈতিক প্রতিক্রিয়া দেখানোর প্রথা, সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে কেন এই বার্তাটা দেওয়া হলো না, কিন্তু বরং একটা সংবাদ বিজ্ঞপ্তি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করা হলো, তখন এটাকে আর ভারতের উদ্দেশ্যে করা বার্তা হিসেবে অভিহিত করা যায় নাকি এই বার্তাটি মূলত বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের জনগণ, বিএনপি সরকারের সমর্থক, তাদের নেতা কর্মী, এদেরকে ঠান্ডা রাখার জন্য প্রকাশ করা হলো সেটা বলা মুশকিল। মানে এমন কড়া বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যে এতে ঠিক কূটনৈতিক ভাষার প্রয়োগ হয়েছে সম্ভবত বিএনপি সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ জনদের পক্ষেও, যারা কূটনৈতিক ভাষা সম্পর্কে কিছু মাত্র বিবেচনা রাখেন, বলা মুশকিল হবে। মানে
এমন সব চরম শব্দাবলী ব্যবহৃত হয়েছে, এমন সব চরম কথাবার্তা হয়েছে যে প্রশ্ন জাগে এই বার্তার পরে কি? এই বার্তার পরে বাংলাদেশ সরকারের পরিকল্পনাটা কি? ভারতের মতো একটা রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কি আর সম্পর্ক রাখবে বা রাখতে চায়? তারেক রহমান সরকার কি এই হাসিনা ইস্যুতে ভারতের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলতে চায়? এই বার্তাটি এমন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শেখ হাসিনাকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় তারেক রহমান সরকার ক্ষুব্ধ হয়েছেন, সেটা বোধহয় একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং সরকার যে ক্ষুব্ধ হবেন সেটা কিন্তু শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের খবর প্রচারিত হওয়ার পর থেকেই তারেক রহমান সরকার জানাচ্ছিলেন। তারা বলছিলেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে তারেক রহমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ডেকে এনেছিলেন। তিনি ডেকে এনে দীনেশ ত্রিবেদীকে বলেছিলেন যে শেখ হাসিনা যাতে দিল্লিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে ব্যাপারটা যাতে ভারত সরকার দেখে। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি বলেছিলেন আমরা কাকে জানাবো ভারত সরকারে, আমাদের এত সময় নাই যে শেখ হাসিনা ভারতে বসে কখন কি বলবেন সেদিকে সরকার কান পেতে থাকবে। আমরা সবসময় বলি রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, কিন্তু আমরা জানি না আমরা কাকে জানাবো ভারত সরকারের। এটার এই যে একটা ফ্রাস্ট্রেশন, হতাশা বাংলাদেশ সরকারের, তার একটা কারণ হতে পারে এই শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে 2025-এর মে থেকে ভারত সরকার যে পুশ ইন করছে, মানে বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতে গেছেন এই অভিযোগে যে এই ব্যক্তিদেরকে ধরে এনে সীমান্তে এলাকায় রেখে দিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভারত, সেই পুশিনের বিষয়ে বাংলাদেশ সরকার এ পর্যন্ত 12 থেকে 13টি চিঠি লিখেছে, কিন্তু কোনো জবাব পায়নি। সে কথা শামা ওবায়েদ জানিয়েছেন। আসলে তাদের আর কারো সঙ্গে কথা বলার কোনো উপায় নাই বা কথা বললে লাভ নাই, এমন একটা হতাশাজনক অবস্থাতেই কি সরকার ভারত সরকারকে চিঠি না দিয়ে, ভারত সরকারকে করা বার্তাটা না পাঠিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কত কঠিন অবস্থান নিয়েছেন সেটা প্রকাশ করতে চাইছেন। সে কারণেই চিঠি নয়, রাষ্ট্রদূতকে তলব নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো বার্তা পাঠানো নয়, ফোন নয়, কিচ্ছু নয়, নট ভার্বাল নয়, একেবারেই ঘটনাটা এভাবে ঘটানো হলো যে একটা প্রেস বিজ্ঞপ্তি ছুড়ে দেওয়া হলো। সেই প্রেস বিজ্ঞপ্তির ভাষা ভীষণ রকমের কঠোর। সেখানে সরাসরি বলা হয়েছে যে বাংলাদেশ ভীষণভাবে ক্ষুব্ধ যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে গণমাধ্যমের সাথে সরাসরি মত বিনিময় করার সুযোগ করে দিয়েছে এবং তারা সেখানে শেখ হাসিনাকে পলাতক, দণ্ডপ্রাপ্ত এবং জেনোসাইডার, গণহত্যাকারী হিসেবে অভিহিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এর মাধ্যমে শেখ হাসিনা ও তার হেঞ্চম্যানরা, মানে এই ভাষাগুলো, মানে তার সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ রাষ্ট্র ও দেশের জনগণের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, মানে ভেনোমাস ভিট্রিয়ল এই করেছেন বলে ওই বিবৃতিতে বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই আয়োজন বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে সে বিষয়ে ভারত সরকারকে আগেই উদ্বেগ জানানো হয়েছিল। তা সত্ত্বেও এমন একটা প্রকাশ্য অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় ঢাকা গভীর দুঃখ প্রকাশ করছে। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে বলে বাংলাদেশ সরকার আগেই জানিয়েছিল। নানা রকম খবর প্রকাশিত হয়েছে বটে। হুমায়ুন কবির দীনেশ ত্রিবেদীকে ডেকেছেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকটা হয়েছে অবশেষে, মানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেই বৈঠকটা করতে বাধ্য হয়েছেন ম্যানিলায়। ট্রাম্পের দূত সার্জিও গোর, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত, তিনি ঢাকা সফরে আসার আগেই যাতে খলিলুর রহমান সেই বৈঠকটা সেরে ফেলেন, ওই বার্তা দেওয়ার পর সে সবই সত্য, কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করে সম্পর্কটা কোন জায়গায় চলে যেতে পারে বাংলাদেশ সরকার সেটা কিভাবে ভারত সরকারকে বলছে বা কি বলছে সেটা কিন্তু আমাদের একেবারেই জানা নাই। তার মানে কি বাংলাদেশ এখন ভারতের সাথে সম্পর্কটা ছিন্ন করে ফেলবে? তারেক রহমানের যে বিমস্টেক সভাপতি হিসেবে তিনি ব্রিক্স সম্মেলনে যোগদানের যে আমন্ত্রণ পেয়েছেন সেপ্টেম্বরে, তাতে সাড়া দেওয়ার সম্ভাবনা খুবই কম, সেটা এরই মধ্যে মানবজমিন সহ নানা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে তারেক রহমানের ভারত সফর হয়তো শিগগিরই হচ্ছে না। অনেকেই প্রশ্ন
প্রশ্ন তুলতে পারেন ভারত সরকারও কি সেটা চায়, চাইলে কি তারা আসলে বিমস্টেক সভাপতি হিসেবে তারেক রহমানকে দাওয়াত দিত নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দিত। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যে ভারত সরকারকে উদ্দেশ্য করে বা বাংলাদেশের ভোটারদের মধ্যে, বাংলাদেশের সমর্থকদের মধ্যে হাততালি পেতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা বিবৃতি দিল, এর পরিণতি কি? মানে এরপর ইরান যুদ্ধের মতো কোনো সংকটকালে বাংলাদেশ সরকার কি ভারত সরকারের কাছ থেকে জ্বালানি সহায়তা সহ কোনো সহায়তা চাইবে না? মানে ইরান যুদ্ধ শুরু হলো পরে হঠাৎ যখন সারা পৃথিবীতে তীব্র জ্বালানি সংকট, বাংলাদেশকে কিন্তু তার সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ হিসেবে, মানে বাংলাদেশটার তো তিন দিকে ভারত, সেই দেশ হিসেবে ভারতের কাছেই কিন্তু ডিজেল সরবরাহ চাইতে হয়েছিল এবং ভারত তখন তাদের সংকটকালেও যে বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত যাতে থাকে সেই ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু ভারত সরকার কয়েক দফা নানা সূত্রে উল্লেখ করে জানিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছে। এমনকি ইউনূস আমলে এত যে ভারত বিদ্বেষ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য এবং কিছুতেই ভুলে যাওয়ার মতো নয় যে ভারতের কিন্তু বাংলাদেশে বাণিজ্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ইউনূস আমলে। এমনকি এই যে চাল, পেঁয়াজ এসব অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরে বরং ইউনূস সরকারের ঘনিষ্ঠ একদল কমিশন খেতে ভারতের চাল পেঁয়াজ সিঙ্গাপুর হয়ে আনিয়েছে বটে, কিন্তু ভারতের ব্যবসাটা খুব ফুলে ফেপেই কিন্তু উঠেছে ইউনূস আমলেও বাংলাদেশে। এখন ভারত সরকারের তো কোনো অসুবিধা নাই, তারা সবই অর্থের বিনিময়ে বিক্রি করছে এবং যদি বাংলাদেশে ভারত বিদ্বেষী রাজনীতিকে উস্কে রেখে ভারতের বাণিজ্যটা বাংলাদেশে ঠিকঠাক মতো চলতে পারে, তাহলে ভারত সরকারের যে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। সম্ভবত সেটা খুব পরিষ্কার হয় বাংলাদেশের উদ্বেগের জবাবে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকে যখন ভারতীয় সাংবাদিকরাই তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশ তো উদ্বিগ্ন, আপনারা নাকি শেখ হাসিনাকে একটা অনুষ্ঠানের আয়োজন করতে দিচ্ছেন, তখন রণধীর জয়সওয়াল বলেছিলেন এ বিষয়ে ভারত সরকারের বক্তব্য একটাই, সেটা হচ্ছে একটা বেসরকারি সংগঠন শেখ হাসিনার এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তার সঙ্গে ভারত সরকারের কোনো লেনাদেনা কোনো সম্পর্ক নাই এবং শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যুক্ত হয়ে ভার্চুয়ালি বা সশরীরে বা যে কোনোভাবে কি বক্তব্য রাখবেন এবং প্রশ্ন এর উত্তর দেবেন কিনা, মানে তিনি কি বলবেন সেসব বিষয়েও ভারত সরকারের কোনো রিশতা সম্পর্ক সমর্থন নাই। মানে এটা একেবারে ওই বেসরকারি সংগঠন এবং শেখ হাসিনার ব্যাপার। তার মানে ভারতে চাইলে আরো অনেকে যদি এরকম আয়োজন করেন তাহলেও শেখ হাসিনা সেসব অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। এতে বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়েও ভারত সরকারের যে কোনো উদ্বেগ নাই সেটা কিন্তু ভারত সরকার স্পষ্ট করেছে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে এমন একটা বিবৃতি দিল যেখানে বলা হচ্ছে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এদেশের মানুষ দৃঢ় অঙ্গীকার করেছে, যে আমি বিবিসি বাংলার করা অনুবাদ করছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিটি ইংরেজিতে প্রকাশিত হয়েছে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে আমাদের জাতি আর কখনোই ফ্যাসিবাদের সেই অন্ধকার দিনে ফিরে যাবে না এবং বাংলাদেশ কখনোই কোনো অনুগত বা আশ্রিত রাষ্ট্র হবে না। দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী হাসিনা ও তার মাফিয়া চক্রের কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই হবে না। এ ধরনের রাজনৈতিক বক্তৃতা আরেকটি দেশকে কেন, প্রতিবেশী দেশের উদ্দেশ্যে কেন? মানে বাংলাদেশে আর কোনোদিন হাসিনা এবং তার মাফিয়াদের জায়গা হবে না। এই যে শেষ কথা বলে রাজনীতিতে যেমন কিছু রাই, শেষ কথা বলে কূটনীতিতেও তেমন কিছু রাই, মানে এই দেশের সঙ্গে আমার আর সম্পর্ক হবে না, আর কোনোদিন এর মাটিতে জায়গা হবে না, এ ধরনের বক্তব্য আসলে ফেসবুক স্ট্যাটাসে যত ভালো মানায়, আন্তর্জাতিক চাপ, জাতীয় চাপ, রাজনীতি, কূটনীতি সব পাল্টে গেলে কিভাবে পরিস্থিতি পাল্টে যায় সেটা তো তারেক রহমানের চেয়ে ভালো কারো জানার কথা না। মানে নভেম্বরের 30 তারিখেও তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিলেন এই যে তার মা মৃত্যুশয্যায়, তবু তিনি দেশে আসতে পারছেন না, কারণ দেশে আসার সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয়। হঠাৎ করে কখন যে নিয়ন্ত্রণটা উঠে গেল, আর হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে
তারেক রহমান আসছেন 25শে ডিসেম্বর, এই জাদুগুলো কি করে ঘটে সেটা তো তারেক রহমানের না জানবার কথা না। মানে কিভাবে ভারত, যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী এরা যখন পাল্টে যায়, তাদের অবস্থান যখন পাল্টে যায়, এদের সমর্থন যখন একজনের পিছনে চলে আসে, মানে আন্তর্জাতিক পরাশক্তি কিংবা আঞ্চলিক পরাশক্তি এবং বাংলাদেশের সেনাবাহিনীর, তখন কি করে যে ব্যক্তি মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে আসতে পারেন না, তিনি দেশে এসে বিপুল সম্বর্ধনা পান, নির্বাচনে অংশ নেন এবং প্রধানমন্ত্রী হয়ে বসেন, এই পুরো প্রক্রিয়াগুলো তো তারেক রহমানের জানা। তার সরকার কিভাবে এ ধরনের মন্তব্য করছেন যে কোনোদিন আর জায়গা হবে না, সে একটা প্রশ্ন বটে। এরপর তারা লিখছেন ক্লায়েন্ট স্টেট হতে চায় না। তো বাংলাদেশকে ক্লায়েন্ট স্টেট বা অনুগত রাষ্ট্র, মানে এই শব্দটা কদিন আগে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী তিনিও ব্যবহার করেছেন। বাংলাদেশকে কবে, কে, কখন অনুগত রাষ্ট্র হতে আহ্বান জানালো? মানে ভারত বলেছে যে আপনাদেরকে অনুগত রাষ্ট্র হতে হবে, তাহলে আর আমরা হাসিনাকে কথা বলতে দেব না। মানে নিজেদের ওপরে এ ধরনের অপমান টেনে এনে এরকম ইংরেজিতে বার্তা দেওয়াটাকে ঠিক রুচিশীল কিংবা ঠিক কূটনৈতিক কিংবা বুদ্ধিমানের কাজ বলে মনে করা মুশকিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে এই যে বার্তা দিল এবং বার্তা দিয়ে বিরাট বড় বড় কথা বললো বটে, কিন্তু ভারতকে যখন এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে, আমি ধারণা করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে জিজ্ঞেস করা হবে, তখন ভারত নিশ্চিতভাবেই বলতে পারে এই সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে তারা কিছু জানে না। কারণ অন্য একটি দেশের কোনো একটি মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে বিবৃতি দিয়ে কি বক্তব্য রাখছে সেদিকে নজর রেখে কিন্তু আরেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া প্রকাশ করার কথা না। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার যে ভারত সরকারকে শেখ হাসিনার দিল্লিতে এই সংবাদ সম্মেলনে আয়োজনের বিষয়ে তাদের প্রতিক্রিয়াটি জানানোর বিষয়টি এড়িয়ে গেল, আমার কাছে মনে হয় সেটাও খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে। ভারত বলতেই পারে তারা এ ধরনের কোনো সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে অবগত নয়।